সীমাহীন তাণ্ডব থেকে শুরু করে বীরের মতো বোঝাপড়া অথবা অনর্গল যুদ্ধ বা গভীর সমুদ্রের ভয়ঙ্কর বিপদ, চলো। এরা হলো পশু সমাজের সবচেয়ে সাংঘাতিক ডেড ডেভিল। আর এদের এই বিপজ্জনক আচরণ আরো শকিং হয়ে উঠবে যখন আমরা আনলক করব আমাদের মারাত্মক ফ্রিজ ফ্রেম। কামিং আপ অন অ্যানিমালস গন ওয়াইল্ড। যখন ওয়াইল্ড নেচার আর সিভিলাইজেশন মুখোমুখি হয়, কেউ সুরক্ষিত থাকে না। এই অ্যালফা প্রেডেটর ছাড়া অবস্থায় থাকলে এর সাথে ফাইট করতে যাওয়াটা বোকামি হবে। তডোবা আনহারি রিজার্ভ সেন্ট্রাল ইন্ডিয়াতে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম ন্যাশনাল পার্ক এটাই। আর এটা এই দেশের অন্যতম প্রোটেক্টেড এরিয়া, যেখানে ইন্ডিয়ান লেপার্ড ও অন্যান্য ভয়ঙ্কর বাঘ জাতীয় প্রাণীরা স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে ও শিকার করতে পারে। আমরা এমন এক দুর্দান্ত শিকারী প্রাণীর কথা বলছি যে নিজের থেকেও বড় প্রাণীদের মেরে তাদের গাছে তুলে নিয়ে যেতে পারে। ওরা নর্মালি মানুষকে অ্যাটাক করে না, কিন্তু তাদের থাকার জায়গা কমে যাওয়ার ফলে তারা মানুষের এলাকার মধ্যে ঢুকে পড়ছে, আর এরকম ঘটনাও অনেক বেড়ে যাচ্ছে। বালাপুর গ্রামের কাছে এই অ্যালফা প্রেডেটর গ্রামবাসীদের থেকে লুকিয়ে একটা পশু খামারের ভিতর আশ্রয় নিয়েছে। হঠাৎ যখন এই প্রাণীটি বেরিয়ে আসে, গ্রামবাসীরা ভয়ে দৌড়তে থাকে, কিন্তু তারা যথেষ্ট ফাস্ট নয়। একজন লোক দেওয়াল টপকে পালাতে চেষ্টা করলে লেপারটি তার দিকে ছুটে যায় আর আঁচড়ে দিতে যায়, কিন্তু লাকিলি আঁচড়টা লোকটির গায়ে লাগে না। কোনো ক্রমে লোকটি প্রাণে বেঁচে যায়। ভয় পাওয়ার জন্য বা আত্মরক্ষার চেষ্টার জন্য গ্রামবাসীদের দোষ দেওয়া যায় না। চিতাটা তেড়ে আসায় ওরা খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমার মনে হয় চিতাটিকে যেতে দেওয়ার রাস্তা করে দিলেই বোধহয় সবচেয়ে ভালো হতো। পালাবার চেষ্টা করতে গিয়ে এই বড় বাঘটি ছাদের ধার দিয়ে দৌড়তে গিয়ে আবার একদল লোকের সামনাসামনি এসে পড়ে। যদিও শেষমেশ এই লড়াইয়ে কে জেতে সে বিষয়ে সন্দেহ নেই। লেপার্ডটির এলোমেলো মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে ও শুধু একটা পালাবার পথ খুঁজছে। আর যখনই সে দুটি বিল্ডিং এর মাঝের গলিতে লাফিয়ে পড়ে, তখনই গলির মুখে দাঁড়ানো লোকটি তার পালানোর শেষ পথটাও বন্ধ করে দিল। লেপারটি বুঝতে পারে যে সে এক ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেছে। এটা ঠিক এরকমই একটা সিচুয়েশন যেখানে মানুষ ও পশু নিজেকে বাঁচানোর জন্য একে অপরকে আক্রমণ করে। লাকিলি লেপারটি আক্রমণ করার বদলে গলির অন্য প্রান্তে আরেকটা পথ খুঁজে পায়। একটা ফাঁকা বাড়ি দেখতে পায় সে। ও দৌড়ে সেখানে আশ্রয় নেয় এবং যেভাবে আড়াল থেকে উত্তেজিত জনগণকে দেখে, তাতে বোঝা যায় এই অ্যালফা প্রেডেটর নিজেও গ্রামবাসীদের মতনই ভয় পেয়ে আছে। শেষ পর্যন্ত কেউ আহত হয় না এবং লেপারটিকে ধরে জঙ্গলে ছেড়ে আসা হয়। কিন্তু যদি ও আবার কখনো ফিরে আসে, তাহলে বিপদ এড়াতে গ্রামবাসীদের উচিত হবে ঘরেই দরজা আটকে বসে থাকা। এই প্রিহিস্টোরিক গ্রুপের শক্তির পরীক্ষা হয় যখন তারা একে অপরের উপর ক্ষোভ প্রকাশ করে, আর কেউ সাহস দেখিয়ে বা বোকামি করে তাদের মাঝে ইন্টারফেয়ার করলেই বিপদে পড়বে। ফ্লোরিডার ট্যাম্পা একটা সানি গলফ কোর্স সিটি, যা ভ্রমণ প্রেমীদের স্বর্গরাজ্য। কিন্তু সাবধান, এই গরম ও আর্দ্র জলবায়ু কিন্তু এই এনশিয়েন্ট অ্যালফা প্রেডেটরের ঘর, অ্যালিগেটরস হলো নর্থ আমেরিকার লার্জেস্ট রেপটাইল, আর এগুলো বিশেষ করে ফ্লোরিডাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, ওভার আ মিলিয়ন। এদের যুদ্ধ বোধহয় আর থামবে না। এক স্থানীয় গলফ কোর্সে রাউন্ড অফ 18 খেলা হঠাৎ থমকে গেছে যখন 16th হোলের কাছে একদল গলফার এক ভয়ঙ্কর টার্ফ ওয়ারের মুখে পড়েছে। দেখো কুমিরটা কেমন উল্টে আছে। তো আমরা জাস্ট নেক্সট টিয়ের দিকে ড্রাইভ করে যাচ্ছিলাম, আর মাঝপথে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, যা জীবনে কখনো আমি দেখিনি।
দেখলাম যে দুটি বিশাল বুলগেটার নিজেদের মধ্যে লড়াই করছে, আর বড়টা ছোটটার মাথাটা কামড়ে ধরেছে। তো আমি একটা ক্লোজ শট নিয়ে নিলাম। ও অবিশ্বাস্য। অন্যটা কি কামড় খেয়েছে ব্রায়ান? ওটার সামনের পাটা কামড়ে ধরেছে। ভাবছি ওদের সাথে টি অফ খেলা যেতে পারে। হ্যাঁ, যা বলেছো। অ্যালিগেটরসরা নিজেদের মধ্যে খুব একটা ভালোভাবে মেশে না। তারা একে অপরকে নিজেদের মতন ছেড়ে দেয়, কিন্তু প্রয়োজনের সময় তারা নিজেদের জায়গা ছাড়ে না। দ্য বিগার বিস্ট হ্যাজ দি আপার হ্যান্ড। তার হাতটা চাপা পড়েছে, কিন্তু ওর শক্তিশালী চোয়াল অন্য অ্যালিগেটরটির ঘাড়ে বসে গেছে, আর 2000 পাউন্ডের এক কামড়ে ও প্রতিপক্ষের ছাল চামড়া পর্যন্ত তুলে ফেলছে। এটাকে বোধহয় মেরেই ফেলবে। An alligator has amazing armor. এদের স্কিনের নিচে হাড়ের একটা লেয়ার থাকে যাকে অস্টিওডার্ম বলে। এটা এদের সেই অ্যাডাপ্টেড অঙ্গগুলির মধ্যে একটা, যা এদেরকে কোটি কোটি বছর বাঁচিয়ে রেখেছে। ওর মাথা কামড়ে ধরেছে। আজকেও ছেড়ে কথা বলবে না। দেখো দেখো কিভাবে ধরে আছে। আমি বহুদিন ধরে অ্যালিগেটর দেখছি, আমি জানি ওরা কি করতে পারে, কতটা শক্তিশালী। আর আমি ইমপ্রেস হয়েছি এটা দেখে যে ওর পাওয়ারটা অন্য একটা অ্যালিগেটরের ওপর ইউজ করছে। ওরা যখন একে অন্যকে উল্টে ফেলছিল, তখন আমি জাস্ট ফিল করলাম যে আমার পায়ের নিচের মাটিটা কাঁপছে। আর এটা দেখেই বুঝতে পারলাম যে ওরা কতটা পাওয়ারফুল হতে পারে। মাথাটা কামড়ে ধরেছে। আর তখনই বড় অ্যালিগেটরটি গা ঝাড়া দিয়ে উঠে তার মোক্ষম চালটি দিল, দ্য ডেথ রোল। অ্যালিগেটরদের দাঁতগুলো কনিক্যাল হয়, আর এরা নিজেদের শিকারের গায়ে দাঁত গেঁথে দিয়ে এদের কামড়ে ধরে। যদি কোনো বড় পশুকে ট্যাকেল করতে হয়, সেক্ষেত্রে এরা দাঁত দিয়ে কামড়ে ধরে মাটিতে আছড়িয়ে মাংস তুলে নেয়, অথবা শিকারের ব্যালেন্স বিগড়ে দেয়। আর এবার সে তার মুখটা প্রতিপক্ষের লেজের দিকে নিয়ে যাওয়ায় বোঝাই যাচ্ছে এবারও তাকে শেষ করে ফেলবে। ও মাই গড, দেখো একবার। মনে হচ্ছে সব শেষ। আর তখনই যেই ব্রায়ান চুপি চুপি এগিয়েছে, অমনি হঠাৎই যুদ্ধ থেমে যায়, আর এবার সব নজর তার উপর এসে পড়ে। অলরাইট, এরা কিন্তু বেশ কুইক। আরে আরে, এ তো দাঁড়াতেও পারছে না। না না, আমি তা বলবো না। হি ইজ হার্ট, বাট ও বিরক্ত হয়ে গেছে। ও ও আমি ডেফিনেটলি এই ঘটনাটা সব থেকে কাছ থেকে দেখেছি, আর আমার সব বন্ধুরা পেছন থেকে বলছিল পিছিয়ে এসো পিছিয়ে এসো। আর যখন ওদের মধ্যে লড়াইটা থেমে গেল, আমার একটাই চিন্তা হলো যে এবার বোধহয় আমাকেই অ্যাটাক করবে। লাকিলি এই অ্যালিগেটরগুলি জলে ফিরে যায় আরো ফ্যামিলিয়ার পরিবেশে নিজেদের লড়াই কন্টিনিউ করতে। বাপ রে, এ তো বিশাল। ব্রায়ান ওদের বিদায় জানানোর আগে একবার শেষবার ভালো করে দেখে নেয়। তোমরা এখন ভালোভাবে থেকো, যাতে আমাকে ফিরে আসতে না হয়। এটা এক জবরদস্ত লড়াই যা গলফ কোর্সে এসে প্রমাণ করে দিয়েছে আমরা সব সময় বোধহয় প্রকৃতির নিয়মেই চলি। When you push the limits, তখন চান্সেস থাকে you will come up short. তাই এক শাবক ও তার মা এক হাতে ভর করে যখন বাইরে বেরোয়, তখন মারা যাওয়ার ভয় থেকে যায়। টেক্সাসের বিগ বেন ন্যাশনাল পার্কের ভিতরে অবস্থিত সান্টা এলেনা ক্যানিয়ন। 10 মাইল দূর থেকেও এর হাজার হাজার ফুট উঁচু ক্লিফগুলো দেখতে পাওয়া যায়। এই অসাধারণ মালভূমিটি বন্য পশুদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, বিশেষ করে গাছে চড়তে পারা ব্ল্যাক বিয়ারদের জন্য। ব্ল্যাক বিয়াররা বেশ ভালো গাছে উঠতে পারে, তাই ব্ল্যাক বিয়ারদের আক্রমণ থেকে বাঁচতে গেলে কখনোই গাছে ওঠা উচিত নয়। ওরা ওদের ধারালো নখ দিয়ে গাছের নরম গুড়ি খামচে ধরতে পারে, আর চটজলদি গাছে চড়তেও পারে। এখানে এই ক্যানিয়নের ধারে দুটো ব্ল্যাক বিয়ার নিজেদের গাছে চড়ার দক্ষতাকে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে। কে জানতো ভাল্লুক এরকম পাহাড়ে চড়তে পারে? কায়াকার স্টেফনি ল্যাটিমারের ক্যামেরায় ধরা পড়েছে কিভাবে এই মা বেয়ার ও তার বাচ্চাই খাড়া পাথরের দেওয়ালে চড়তে চেষ্টা করছে। প্লিজ ডোন্ট ফল, ডোন্ট ফল। বেয়ারটি নিশ্চিত পদক্ষেপে এই মৃত্যু উপত্যকায় চড়তে লেগেছে। সে একজন প্রফেশনালের মতো ঝটপট হামাগুড়ি দিয়ে একটা সরু পথ পেরিয়ে গেল। ওকে, তুমি পেরেছো, গুড। কিন্তু পিছনে তার বেবি বিয়ারকে এখনো অনেকটা রাস্তা পেরোতে হবে। প্রথমে পুচকেটাকে দেখে একদম মাতব্বর মনে হচ্ছিল, কাম অন, ইউ ক্যান ডু ইট লিটল গাই।
কিন্তু ক্লাইম্বিং এর ক্ষেত্রে সাইজ ম্যাটার করে। ও আঁকড়ে ধরার জন্য কিছু একটা খুঁজছে, কিন্তু কিছুই নাগাল পাচ্ছে না। প্লিজ ডু ইট। একটা ফলস মুভ কিন্তু এই শাবকটিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। নর্মালি যখন কোনো বিয়ার গাছে চড়ে তখন এটা অনেক ইজি হয়, কারণ ওদের নখগুলো গাছের বাকলে আটকে যায় আর গ্রিপ পেতে অসুবিধে হয় না। কিন্তু এক্ষেত্রে এটা পাথুরে জমি, সেক্ষেত্রে ওদের প্রতিটা খানাখন্দকে বাঁচিয়ে চলতে হয় এবং ভুলের কোনো সুযোগই থাকে না। হঠাৎই বেবি বিয়ারটা একটা ইনক্রেডিবলি স্মুথ আর ইন্টেলিজেন্ট মুভ দেখায়। নিচে একটা রাস্তা দেখতে পেয়ে সে সোজা নিচে চলে যায়, তারপর এক ধার ধরে এগোতে থাকে, কমপ্লিটলি অ্যাভয়েডিং দ্য ওয়াইড গ্যাপ। ইটস অ্যান অ্যামেজিং রিকভারি। আর এইভাবে শাবকটি হামাগুড়ি দিয়ে সুরক্ষিত অবস্থায় জায়গা মতো পৌঁছে যায়। গুড জব লিটল গাই, গুড জব। তুমি পেরেছো। ও ইয়ে, ইউ ডিড ইট। এই দুর্দান্ত স্টকার ওঁত পাততে গিয়ে কিভাবে আকাশে লাফিয়ে ওঠে আর সারপ্রাইজ রেজাল্ট পায়, আর পরে কিভাবে আরো বেশি রিস্ক নিতে যায়। এই ভয়ঙ্কর প্রাণীটি কি করে এই সব দেখবো আমাদের ভয়ঙ্কর ফ্রিজ ফ্রেমে। দ্য ক্রেজি অ্যাক্টস অফ ব্রেভারি আর ফ্রাইটনিং ক্লোজ কলস আসতেই থাকে এই শকিং অ্যাম্বুশে। সাভানার কুইন যেভাবে মাঝ আকাশে লাফিয়ে শিকার ধরে, তার রাজত্ব জয় আটকায় কে? শ্যামওয়ারি গেম রিজার্ভ, সাউথ আফ্রিকা। এই অঞ্চলের অন্যতম বিশাল এক গেম পার্ক, যেখানে টুরিস্টরা পশু জগতের রাজাকে কাছ থেকে দেখতে পারে। দি আফ্রিকান লায়ন। বিগ ক্যাট ফ্যামিলির একমাত্র সোশ্যাল মেম্বার হলো এই সিংহ বা প্যান্থেরা জিনাস। ওরা বেশিরভাগ একটা গ্রুপে থাকে যাকে বলে প্রাইড। এগুলোকে ফিমেলরাই ডমিনেট করে। প্রায় ডজন খানেক সিংহী ও তাদের বাচ্চারা থাকে, আর সিংহ থাকে মোটামুটি 3টে। তাই আমরা যে মনে করি যে সিংহরাই বেশি অ্যাগ্রেসিভ আর ফিয়ার্স, তা ঠিক নয়। বরং সিংহীরাই শিকার করে তাদের খাওয়ায়, আর তারা যখন টিম হিসেবে কাজ করে তখন তাদের শিকারের সাফল্য অনেক মাত্রায় বেড়ে যায়। আজ এই সাফারি গ্রুপটি ভাগ্যক্রমে এই সিংহীগুলির দেখা পেয়েছে, যারা এই উঁচু ঢিপির উপর বসে আছে। কিন্তু এরা কিন্তু বিশ্রাম করছে না। এরা এখানে বসে নিচে চড়ে বেড়ানো একদল অ্যান্টিলোপ, যাদের ব্লেস বক্স বলে, তাদের উপর নজর রাখছে। এরা উঠে দাঁড়িয়ে ধৈর্য ধরে অপেক্ষা করছিল সুযোগ বুঝে অ্যান্টিলোপদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। কিন্তু হঠাৎ একজোড়া ব্লেস বক তাদের দিকে ছুটে গেল। এই সিংহীগুলো এমন একটা উঁচু জায়গায় বসে থাকে যেখান থেকে ব্লেস বকগুলো তাদের দেখতে পায় না। এটা সিংহীদের জন্য একটা দারুণ অ্যাডভান্টেজ, আর ওরা এটার অপেক্ষাতেই থাকে। এই দুর্দান্ত মিডিয়ার অ্যাটাক যেন 1 সেকেন্ডে ঘটে যায়। এটা পরিষ্কার যে প্রথম ব্লেসবকটি এই সিংহীদের হামলা করার আগেই খেয়াল করেছিল। এটা একটি সিংহীকে অ্যাভয়েড করে হঠাৎ রাস্তা বদলে ঢিপি থেকে নিচে লাফ দেয়। এটা বেশ দুঃসাহসী এসকেপ অ্যাটেম্প্ট, আর নিচে কোনো মাটি না থাকায় ব্লেসবকটি ভেবেছে সে দুর্ঘটনা এড়াতে পেরেছে। কিন্তু না, তা নয়। দ্বিতীয় সিংহীটি উপর থেকে লাফ মেরে মাঝ আকাশেই তাকে কামড়ে ধরে। এখন সে আর তার শিকার দুজনেই 15 ফুট নিচে পড়ছে। এই শিকারটিকে আঁকড়ে থাকা বেশ ডিফিকাল্ট হতে পারে। সিংহীর এক ঝাপটাতে যে ব্লেসবকের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তবে যতক্ষণ সে সিংহীর খপ্পর থেকে দূরে থাকতে পারছে, ততক্ষণ বেঁচে থাকার একটা চান্স থেকে যায় তাদের। কয়েক মাইক্রোসেকেন্ড ধরে আকাশে পাক খেতে থাকে তারা। 15 ফুট নিচে আছাড় পড়াটা ব্লেসবককে সিংহীর থাবা থেকে ছাড়িয়ে ফেলতে পারে। কিন্তু নিচে এসে পড়তেই দ্য লায়ন ইজ পারফেক্টলি পজিশন ফর হার ফিনিশিং মুভ। ব্লেসবকের ঘাড়ে একটা পাওয়ারফুল কামড়। দ্যাট ইজ সিক। সিংহীর হাওয়ায় ঝাঁপানোর চাল কাজে দেয়। টু দ্য ভিক্টর অ্যান্ড দ্য ডেয়ারিং গো দ্য স্পয়েলস। সমুদ্র ভীষণ ব্রুটাল হতে পারে, আর সেখানকার বাসিন্দাদের কাছে বেঁচে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু সেটা এই ট্রেনিংরত সার্ফারদের জন্য মোটেই নয়। নর্থ ইস্ট ইংল্যান্ড, স্টিপড ইন হিস্ট্রি, এর এলোমেলো মুরল্যান্ডের জন্যই শুধু বিখ্যাত নয়, সঠিক দিনে
মনোরম সার্ফিং এর জন্য বিখ্যাত। আর এই এবড়ো খেবড়ো ক্লিফের নিচে জমে থাকা বরফ জল প্রচুর গ্রে সিলকে আমন্ত্রণ জানায়। লটস অফ দেম। শিলরা প্রচন্ড ইন্ডিপেন্ডেন্ট হয়। জন্মের মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এরা নিজেরা চলাফেরা করে। আর এই শাবকগুলি এতটাই কিউরিয়াস হয় যে এরা মানুষকেও ভয় পায় না। যখন এই আদুরে সিলটি ম্যাথিউ স্ট্যানলি নামে এক সার্ফার ও তার বন্ধুকে সার্ফ করতে দেখতে পেল, তখন তাদের সঙ্গী হতে চাইল। কিন্তু এদের ডানাগুলো তো সুইমিং এর জন্য তৈরি, সার্ফিং এর জন্য নয়। এবং বলাই বাহুল্য, এভাবে এগোতে এই পুচকে সিলের খুব কষ্ট হচ্ছে। প্রতিবার ঢেউয়ের ধাক্কায় সাহসী শাবকটি আবার জলে ভেসে যাচ্ছে। ও যতবারই সার্ফবোর্ডের লেজ আঁকড়ে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, ততবারই আবার সেই জায়গা থেকে সে পড়ে যাচ্ছে। সিলের পিছল স্কিন কিছুতেই এই ফাইবার গ্লাসের সারফেসকে আঁকড়াতে পারছে না। অবশেষে ঘণ্টাখানেক যুদ্ধের পর সে হাল ছেড়ে দেয়। তবে নতুন বন্ধুর তরফ থেকে সে একটা প্রশংসাও পায়। নাও দ্যাটস টোটালি র্যাড। মা যখন বিপদে পড়ে, গন্ডার শাবক তখন জলদি বেড়ে ওঠে আর লড়াইয়ে নামে। আর এক সাংঘাতিক শত্রুকে লড়াইয়ে আমন্ত্রণ জানানোর পরিণতি বেশ ভয়ঙ্কর হতে পারে। এই ভয়ঙ্কর পরিণতি দেখুন আমাদের ফ্রিজ ফ্রেমে। কানিং অ্যাসল্টস থেকে রিস্কি ম্যানুভার্স, কিছু ডেয়ারডেভিল স্টান্ট আর ওয়ে টু এক্সট্রিম। আর এখন তৈরি হন নিতে দি আলটিমেট লিপ অফ ফেথ। এটা এই এপিসোডের ফ্রিজ ফ্রেম। Modisa Wildlife Project, Botswana. On the border of the Great Kalahari Desert, এই স্যাংচুয়ারি আহত বা পরিত্যক্ত বাঘেদের সেবা করার জন্য বিখ্যাত। হ্যালো। যেমন সিরগা নামের এই সিংহী শাবকটি জন্ম থেকেই পরিত্যক্ত, এর বাঁচার আশাই ছিল না। আনফর্চুনেটলি লাইন কাবরা অনেক কারণেই দলছুট হতে পারে। যেমন যখন একটা অ্যাডাল্ট মেল লাইন এসে নিজের হাতে দলের রাশ নেয়, তখন দলের বাচ্চাদের সে মেরে ফেলে আর বুড়ো সিংহদের দল থেকে তাড়িয়ে দেয়। তাই তাদের বড় হওয়ার আগেই নিজেদের ডিফেন্ড করতে হয়। হ্যালো। স্যাংচুয়ারির ফাউন্ডার ভ্যালেন্টিন গ্রুনার 1 বছর ধরে সিরগার দেখাশোনা করছেন। যখন তিনি ওকে পান, ওর ওজন ছিল 1 কেজিরও কম, আর এখন এর পেশিবহুল শরীরের ওজন হয়েছে 50 কেজির মতো। আর বয়স বৃদ্ধির সাথে সাথে তার ন্যাচারাল ইনস্টিংক্টগুলিও বৃদ্ধি পেয়েছে। সিংহদের মধ্যেও কিছু কেমিক্যাল চেঞ্জেস আসে ম্যাচুরিটি আসার সাথে সাথে, যা তাদের ব্যবহারকে কিছুটা বদলে দেয়। আর ভোলা উচিত নয় যে সিংহরা খুবই ডেঞ্জারাস। সিরগার মর্নিং ওয়াকের জন্য গেট খোলার সময় ভ্যালেন্টিন তাকে দৌড়দৌড়ি করতে দেখেও আনকনসার্ন থাকে। সিংহীটি ভীষণভাবে বাইরে যেতে চায়, আর ভ্যালেন্টিন তার পথ আটকে দাঁড়িয়েছে। সাধারণত সিংহরা নিজের শিকারকে দম বন্ধ করে মেরে ফেলে। গলায় ঠিকঠাক কামড় বসাতে পারলে শিকারের উইন্ড পাইপ ভেঙে যায় এবং সে তাড়াতাড়ি মারা যায়। যখন দরজাটা পুরো খোলা হয়, সামথিং ক্লিকস ইন সিরগা। সে ভ্যালেন্টিনের দিকে সোজা লাফিয়ে পড়ে। ওকে এই মাত্র নতুন হিংস্র সিরগাকে দেখলো। জানা যাবে এই ফ্রিজ ফ্রেম যখন আনলক হবে। দেখা গেল সিরগা ওকে নিজের খাদ্য বানাতে এগোয়নি, বরং একটা বিশাল সাইজের হাগ করতে এগিয়েছিল। এই পশুর রাজা তার মালিককে জানান দিতে চায় যে শি কেয়ারস। এই সিংহ আর মানুষের মাঝের পোটেনশিয়ালি ডেঞ্জারাস মুহূর্তটি শেষ পর্যন্ত এক কোলাকুলি উৎসব হয়ে দাঁড়ালো। যখন কোনো প্রিয়জন বিপদে থাকে, তখন সাবধান। সব থেকে ভয়ঙ্কর পশুকেও সরে দাঁড়াতে হয়, বিশেষ করে মাকে রক্ষা করার ব্যাপারে। সাউথ আফ্রিকান সাভানা জুড়ে রয়েছে স্পেকটাকুলার ভিস্টাস আর সুইপিং ভিউজ। রয়েছে ওয়াইড ওপেন টেরেন, যেখানে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে প্রচুর জায়গা। কিন্তু এখানকার বাসিন্দাদের কাছে এভরি ডে ইজ আ ফাইট ফর টেরিটরি অ্যান্ড সার্ভাইভাল।
প্রত্যেকেরই নিজস্ব এলাকা আছে এবং যদি কেউ সেই সীমা পেরোয় তাহলে প্রাণ বাঁচানোর লড়াইতে নামতে হবে, বিশেষ করে যদি প্রতিপক্ষ একটা গন্ডার হয়। একটা মেল রাইনো প্রায় 3 টনেরও বেশি হতে পারে। এর শিং প্রায় 5 ফুট লম্বা আর এরা ঘন্টায় প্রায় 25 মাইল গতিতে দৌড়তে পারে। এরা এমন জন্তু যাদের দূর থেকে দেখাই বুদ্ধিমানের কাজ। এক লোকাল জলাশয়ে একটি পুরুষ গন্ডার এসেছে, তবে জল খেতে নয়। হি ইজ হিয়ার টু ফাইট। তার প্রতিপক্ষ হলো একটি মা গন্ডার যার একটি শাবক আছে। পুরুষ গন্ডারটি এর আকারের প্রায় দ্বিগুণ, কিন্তু এও ছেড়ে কথা বলার পাত্র নয়। মেল রাইনোরা খুবই টেরিটোরিয়াল হয়। তারা নিজেদের এলাকা মার্ক করে রাখে ইউরিনার ফিসেস দিয়ে। এটা তাদের কমিউনিকেট করার প্রধান মাধ্যম, আর এটা দিয়ে তারা বলে স্টে অ্যাওয়ে, এটা আমার প্রপার্টি। মা গন্ডারটি এবার বুঝতে পেরেছে সে লাইন ক্রস করে গেছে। সে এবার ভয়ে পিছোতে থাকে নিজেকে আর বাচ্চাটিকে বাঁচানোর জন্য। এই সময় হঠাৎই পুরুষ গন্ডারটি প্রচন্ড তীব্র গতিতে মা গন্ডারটির দিকে ছুটে যায়। সে ডেসপারেটলি এই বিরাটাকার শত্রুকে এড়ানোর চেষ্টা করে, কিন্তু এই ক্রুদ্ধ পুরুষ গন্ডারটি তাকে আছড়ে মাটিতে ফেলে কাদায় মাখামাখি করে। মা গন্ডারটি ও তার শাবকটি মৃত্যুর মুখোমুখি পড়ে যায়। মেল রাইনোরা ফিমেল রাইনোদের এলাকার আশেপাশে নিজেদের এলাকা তৈরি করে যাতে তারা ব্রিডিং এর সময় অ্যাক্সেস পেতে পারে সহজেই। যদিও এদের দেখে মনে হচ্ছে না যে এরা মিটিং করতে চলেছে। হঠাৎ করে কিছু একটা হলো আর পুরুষ গন্ডারটি পিছিয়ে এলো, ঘুরলো আর দৌড়ে পালালো। এই গন্ডার শাবকটি রেস্কিউ করতে চলে এসেছে। ছোট্ট গন্ডারটি পুরুষ গন্ডারটিকে আক্রমণ করতে চলেছে। এই পুরুষ গন্ডারটির টেনশন আসলে অন্যদিকে ছিল, তাই সে চমকে গেছিল বেবি রাইনোটাকে পেছন দিকে আসতে দেখে। ও ভয় পেয়ে গিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। শুধু পুরুষ গন্ডারটিকে তাড়িয়ে দেওয়াই গন্ডার শাবকটির পক্ষে যথেষ্ট ছিল না। ও চাইছিল পুরুষ গন্ডারটিকে এলাকা ছাড়া করতে। একেই বলে করবো, লড়বো, জিতবো রে। ক্লিয়ারলি বোঝা গেল যে বেবি রাইনোটা মাকে ছেড়ে থাকতে চায়নি। তাই এটা আশ্চর্যের কিছু নয় যে সে মাকে বাঁচাতে জলে নেমে পড়বে, বরং আশ্চর্যের ব্যাপার হলো এটা যে সে কিভাবে মেল রাইনোটাকে তাড়া করলো। আর তার চেয়েও অ্যামেজিং হলো মেল রাইনোটা তাকে রেখে পালিয়ে গেল। এটা প্রমাণ করে যে বাচ্চাদের কখনো আন্ডার এস্টিমেট করা উচিত নয়। নেক্সট, পাখিদের পক্ষে কখনো দ্রুতগামী হওয়াটাই যথেষ্ট নয় এবং বাঁচতে গেলে তাদের আরো ধূর্ত ও মারকুটে হতে হয়। দুঃসাহসী পশুরা যত নিজেদের ক্ষমতা জাহির করতে থাকে, বেঁচে থাকা লড়াইটা ততই মারাত্মক রূপ নিতে থাকে। সব সময় যারা স্ট্রংগেস্ট তারা জেতে তা নয়, বরং জেতে তারাই যারা স্মার্টেস্ট হয়। পুন্টা কানা, ডোমিনিকান রিপাবলিক। এখানে সাদা বিচের উপর ঢেউ এসে আছড়ে পড়ে, আর এই লেড ব্যাক প্যারাডাইস একটা পারফেক্ট ভ্যাকেশন গেটওয়ে ফর ওভার 300 স্পিসিস অফ বার্ডস। কেউ কেউ ঘরে ফেরার পথে ডিম পাড়ার জন্য আসছে, কিন্তু বাকিরা, যেরকম দ্য গ্রিন হেরন, মেক্স দিস প্যারাডাইস দ্য হোম ইয়ার রাউন্ড। তাই খাবার সময় কম্পিটিশন কিন্তু সাংঘাতিক হয়ে ওঠে। Herons are incredibly crafty and intelligent পাখি। শিকার করতে আসার সময় some herons will sit with their wings। মূলত মাছ ধরার সময় আসলে বাকি হিরন্সরা জলের চারিপাশে ডানা ঝটকাতে থাকে। তখন মাছেরা ভয় পেয়ে ডাঙার দিকে চলে আসে এবং সেইভাবেই চতুরতার সাথে তারা মাছেদের খেয়ে নেয়। কিন্তু এই পুকুর থেকে খাবার সংগ্রহ করতে হলে চতুরের চেয়েও বেশি কিছু হতে লাগবে। অন্য পাখিদের কাছে এই রুটির টুকরোগুলো সুখাদ্য মনে হলেও গ্রিন হেরনের কাছে এটা একটা টোপ ছাড়া কিছুই নয়। পাখিদের কাছে টুলের ব্যবহার একটা রেয়ার ব্যাপার বটে, কিন্তু রুটিকে টোপ দেওয়ার টুল হিসেবে ব্যবহার করাটা একটা আশ্চর্য আবিষ্কারই বলা যায়। আর এই আশ্চর্য প্ল্যান কি কাজ দেবে? হেরনটি মাথা নিচু করে নিজের পজিশন ঠিক করে এবং মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতিতে মাছটিকে বিদ্ধ করে নিজের খাদ্য বানায়।
এই খাবার ওই রুটির থেকে অনেক ভালো। আর এবার বড় পাখিরা এই শিকার ছিনিয়ে নেওয়ার জন্য হামলা করার আগেই ও কেটে পড়ে। এটা একটা নিট ডেমনস্ট্রেশন হতে পারে যে একটা হেরন কত ক্লেভার আর ইনোভেটিভ হতে পারে। এদের বিহেভিয়ার দেখে এটা বোঝা খুব মুশকিল এই টোপ ফেলা, ক্যাচিং ফিশ ও তার খাবার বানানোর এই প্রক্রিয়া কতটা কমপ্লেক্স হতে পারে। তবে নিশ্চিতভাবে হেরনের বেঁচে থাকার জন্য এটা দরকারি। ওটা সাইজটা একবার দেখো। হেরনরা যে কত চালাক আর ইনোভেটিভ হয় এটা তার একটা সুন্দর নমুনা ছিল। ব্রেড বাস্কেটের দিকে নজর কেন দেব যখন মেইন কোর্স খেতে পারি? একা একা ছেড়ে দিলে ছোটরা কখনোই বিপদ থেকে দূরে থাকতে পারে না। যেমন এই অ্যাডভেঞ্চার প্রেমী শাবকটি নিজের ক্ষমতার বাইরে কাজ করতে গিয়ে উল্টে পাল্টে বিপাকে পড়ে গেছে। সুইজারল্যান্ডের জুরিক শহর, যা নিজেদের শিল্প সংস্কৃতিকে সযত্নে লালন করে। আর আজকাল জুরিক জু এর ভিতরে এন্ডেঞ্জার্ড প্রাণীদের ব্রিডিং এর জন্য জায়গা করা হয়েছে, যেমন এন্ডেঞ্জার্ড এশিয়ান এলিফ্যান্ট। জঙ্গলের ভিতর মহিলা হাতিরা ছোট ছোট গোষ্ঠীতে থেকে নিজেদের শাবকদের বড় করে তোলে, আর কমিউনিকেশনই তাদের বেঁচে থাকার একমাত্র উপায়, যেমনটা হয়েছে এই এশিয়ান এলিফ্যান্টের ক্ষেত্রে। হাতিরা অদ্ভুত জটিলভাবে কমিউনিকেট করতে পারে। ওরা ট্রাম্পেট করে, গর্জন করে, ঘর ঘর শব্দ করে, কিন্তু সেটা এতই আস্তে যে মানুষ সেটা শুনতে পায় না। এই অদ্ভুত কমিউনিকেশনের মাধ্যমে তারা অন্যরকম মেসেজ আদান প্রদান করে, এমনকি বিপদে পড়লে অন্য হাতিদের কাছে সাহায্য চাইতে পারে। ওমিশা এই জুতে নতুন খুশির ঝলক নিয়ে এসেছে। ও নিজের বাসার চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর দর্শক তাই দেখছে। আর অন্যান্য শিশুদের মতো ও সিঁড়ি বেয়েও ওঠার চেষ্টা চালাচ্ছে। হাতিরা জন্মানোর কয়েক মুহূর্তের মধ্যেই নিজের পায়ে দাঁড়াতে পারে আর কয়েক ঘন্টার মধ্যে হাঁটতে পারে। তবে কিছুক্ষণের জন্য তারা টালমাটাল অবস্থায় থাকে, যা একটা প্রায় 100 কেজি ওজনের শাবককেও খাদ্য হওয়ার সুযোগ করে দেয়। তবে ওমিশা এক পা এগোতেই তার পা পিছলে যায় এবং সে পড়ে যায়। একটা হাতির জীবনের সবচেয়ে দুর্বলতম সময় হলো প্রথম বছরটা। একটা অ্যাডাল্ট অনাথ হাতিকে হিংস্র জন্তুরা কাবু করতে না পারলেও একটা অনাথ বাচ্চাকে ঠিকই কাবু করতে পারা যায়। একটা ন্যারো লেজে আটকে পড়ায় শত চেষ্টা করাতেও ওমিশা উঠে দাঁড়াতে পারে না। সে একটা প্রচন্ড চিৎকার করতে থাকে। এটা হাতিদের একটা বিপদ সংকেত, কিন্তু তার দলের কেউ কি শুনতে পাবে? হাতিদের তার দলের অন্যদের সাথে খুব ক্লোজ সম্পর্ক থাকে, আর এই সম্পর্ক গড়ে ওঠে ইন্টেন্স কমিউনিকেশনের মাধ্যমে। এই দারুণ কমিউনিকেশন স্কিল অবশেষে কাজে এলো। উইদিন সেকেন্ডস ওমিশার মা ইন্ডি আর অন্যান্য মহিলা হাতিরা ঘটনাস্থলে পৌঁছে গেল। তারা নিজেদের সুর ব্যবহার করে। 1 লক্ষ পেশিবহুল এই সুর দিয়ে ওমিশাকে তারা পাকিয়ে তুলে নেয়। বয়স্করা শাবকটিকে চারপাশে ঘিরে দাঁড়ায় আর প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে। এবার মনে হচ্ছে শাবকটি বেঁচে যাবে। এটা এক অভূতপূর্ব রেস্কিউ এবং পৃথিবীর সবচেয়ে বড় ল্যান্ড অ্যানিমালের এক্সট্রাঅর্ডিনারি ইমোশনের প্রমাণ। বোঝা গেল পশুদের মধ্যেও মাই সবসময় সবকিছু ঠিক করে দেয়। নেক্সট, 2টি ক্রুদ্ধ হরিণ বিজয়ীর খেতাব জয়ের জন্য লড়াই করছে, যদিও গ্লাভস ছাড়াই। এই পশুদের লড়াই কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ পাওয়া যাবে পরের লড়াইটা দেখলেই। মনে হয় আলটিমেট ফাইটিং ইজ ইন্টেন্স। তৈরি থাকুন ফর দ্য ওয়াইল্ডেস্ট স্পোর্ট এভার, ডিয়ার বক্সিং। ফ্লোরিডা শহরে বিগ পাইন কি এই এরিয়াতে ইনক্রেডিবলি ডাইভার্স ওয়াইল্ড লাইফ দেখা যায়। কিলার রেপটাইলস থেকে শুরু করে কিউট কাডলি ফরেস্ট ক্রিচার্স লাইক দ্য হোয়াইট টেল ডিয়ার। কিন্তু এই আপাত নিরীহ জন্তুও প্রয়োজনে লড়াইয়ে নামতে পারে।
পুরুষ হরিণ খুব কম্পিটিটিভ হয়। তারা প্রায় সঙ্গিনী বা এলাকা নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে, শিং দিয়ে লড়াই শুরু করে আর ততক্ষণ পর্যন্ত একে অপরকে ঠেলতে থাকে যতক্ষণ না একজন বিজয়ী হয়। কিন্তু প্রতি শীতে মেল ডিয়ারের শিং খসে যায়, আবার নতুন শিং গজালে সেগুলো ভেলভেট নামে এক ভাস্কুলার টিস্যু দ্বারা পোষিত হয়। ভেলভেট টিস্যু শিংগুলোকে সম্পূর্ণ বড় হয়ে যাওয়া পর্যন্ত পোষণ করে। তারপর ভেতরের দিকে শিংয়ের মজবুত অংশ বেরিয়ে এলে ভেলভেট ঝরে যায়। এই মনোরম বসন্তের সকালে নতুন শিংওয়ালা দুটি হোয়াইট টেইলড বাক লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে। কিন্তু এরা গুতোগুতি না করে কি করে ঠিক করবে কে আসল বস? তারা লড়াইয়ে নামে। কোনো লাফালাফি, ঝাঁপাঝাঁপি বা ভুলভাল চালাকি নয়। এটা আসলে প্রায় 150 কেজি ওজনের দুই বিশাল প্রাণীর মহাযুদ্ধ। এটা আসলে ছেলে খেলা মনে হলেও সেক্ষেত্রে বিরাট কোনো দীর্ঘস্থায়ী ক্ষতি হওয়ার রিস্ক কিন্তু থেকেই যায়। অনেক জন্তুর লড়াই করার প্রবল ইচ্ছে তাদেরকে শেষমেশ এমন ক্ষতি করে যে তারা সঙ্গিনী নির্বাচনের লড়াই বা প্রাণ বাঁচানোর লড়াই থেকেও অনেক সময় দূরে থাকতে বাধ্য হয়। কয়েক রাউন্ড লড়াইয়ের পরেও কেউ বিজয়ী হয় না। একজন হরিণ আপার হ্যান্ড নিলে অন্যজন সুইং করে এগিয়ে আসে, কিন্তু দুজনের কেউ প্রবল ক্লান্ত হওয়া সত্ত্বেও হাল ছাড়তে রাজি হয় না। হঠাৎ একটা হরিণ ক্ষেপে যায় আর ক্ষেপে গিয়ে রক্তপিপাসু হয়ে পড়ে। আর ঠিক তখনই অন্য হরিণটি মোক্ষম এক চাল দেয়। যেই তার কম্পিটিটর মাথা নিচু করে তখন সে তার নরম ভেলভেটে ঢাকা শিংয়ের উপর ঝাঁপায় উইথ এভরিথিং হি ইজ গট। এই ভেলভেটি টিস্যু খুব ডেলিকেট। যদি এগুলো অন্য হরিণের দ্বারা আঘাত পায়, এগুলো থেকে রক্ত বেরোতে থাকে, এগুলো বিকৃত হয়ে যেতে পারে। এমনকি অত্যধিক আঘাত পাওয়ার ফলে হরিণটির পৌরুষও নষ্ট হতে পারে। লাকিলি এই যাত্রায় হরিণের শিংগুলি আঘাত সহ্য করেও বেঁচে যায় এবং অন্য হরিণটিকে বিজয় হিসেবে রেখে এই হরিণটি ময়দান ছেড়ে পালায়। অন্য হরিণটি হয়ে ওঠে দ্য ক্লিয়ার উইনার অফ দিস বক্সিং ম্যাচ। যখন প্রকৃতির খুব গভীরে যাওয়ার ব্যাপার থাকে তখন নিজের পদক্ষেপ সম্পর্কে খুব সাবধানী হতে হয়, নইলে যে কোনো সময় শকিং কিছু হয়ে যেতে পারে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এটা কি হচ্ছে? গলফো নুয়েভো আর্জেন্টিনা। এখানকার বালুচর আর পাথুরে দ্বীপ যদিও কোনো রোমান্টিক ভাবনা জাগায় না, তবে একজন প্রাণী কিন্তু এখানকার উষ্ণ জলকে নিজেদের অ্যানুয়াল সিঙ্গলস মিক্সারে স্থান বানিয়েছে। সে হলো সাদার্ন রাইট ওয়েল। ওয়েল বা তিমিরা কিন্তু বিভিন্ন কারণে একসঙ্গে হতে পারে, যেমন পুরুষ ও মহিলা তিমির যখন প্রেম পর্ব চলে, অথবা তিমিরা দল বেঁধে কোথাও চলাফেরা করে, অথবা তারা খাবার সংগ্রহ করতে বেরোয় তখন। গালফো নুয়েভোর এই শান্ত জলে কায়াকিং করতে গিয়ে একজন বাবা ও তার মেয়ে একদল সাদার্ন রাইট ওয়েলকে সামনে থেকে দেখতে পায়। ওটা দেখলে? ইয়েস। তারা বেশি কাছে পৌঁছতেই দাঁড় তুলে নেয়, কিন্তু তাদের কায়াকের গতি তাদেরকে এক দুর্ঘটনার দিকে এগিয়ে নিয়ে চলেছে। তবে প্রেম করুক, খেলা করুক বা জাস্ট শো অফ করুক, সব ক্ষেত্রেই সাদার্ন রাইট ওয়েল কিন্তু প্রচন্ড অ্যাক্রোব্যাটিক হয়ে থাকে। এই রকম বড় আকারের প্রাণী হয়েও তিমিরা প্রচন্ড অ্যাক্টিভ হয়। জল থেকে ওঠার সময় তারা অদ্ভুত সব কাণ্ড করে, যেমন লাফানো, মাথা ঝাঁকিয়ে চারিপাশ দেখা বা লেজ দিয়ে জলে ঝাপটা মারা ইত্যাদি। আর দূর থেকে এইসব দেখতে পাওয়াটাও একটা অন্যরকম অনুভূতি। তবে সেটা যদি কয়েক ফুট দূর থেকে বসে একটা কায়াক থেকে দেখতে হয়, তাহলে সেটা একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হলেও হতে পারে। মনে হচ্ছে এই কিউরিয়াস কায়াকাররা এই তিমির দলটিকে এড়িয়ে যেতে পারবে। দেখলে? ওটা দেখতে পেলে তুমি? দেখো 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 দেখো। কিন্তু হঠাৎ এই রাইট ওয়েলদের একজন নাটকীয়ভাবে লেফট টার্ন নেয়। ও ও, এটা কি করছে? অসাধারণ। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো তিমিটি উল্টো হয়ে সাঁতরাচ্ছে আর ওদেরকে দেখতেও পাচ্ছে না। ও মাই গড! তিমিটি দানবীয় পাখনার এক আঘাতে কায়াকাররা ভয় পেয়ে গেছে। ও আস্তে আস্তে আস্তে, দেখো ওখানে দুটো আছে, দেখো। শেষ মুহূর্তে তিমিটি সাঁতরে তাদের নিচে চলে আসে আর এক অকল্পনীয় ঘটনা ঘটে। ব্যালেন্সটা রাখো, ব্যালেন্সটা রাখো, ব্যালেন্স রাখার চেষ্টা করো। ও
তিমিটি সারফেসে উঠতে থাকে, তাদেরকে ওপরে তুলে নেয় এবং জল থেকে পুরোপুরি বাইরে। ও বোটের নিচে রয়েছে, দেখে দেখে সাবধানে সাবধানে দেখে দেখে। অ্যামেজিংলি তারা একটা তিমির পেটের উপর বসে আছে। ও বোটের নিচেই রয়েছে। কিন্তু এই বিশাল প্রাণীটি যদি কোনোভাবে উল্টে পাল্টে যায় বা লাফিয়ে ওঠে, তাহলে এই শকিং রাইডটি শেষে ডিজাস্টারে পরিণত হবে। দেখে দেখে সাবধানে সাবধানে দেখে দেখে। পশুরা কিন্তু সব সময় আনপ্রেডিক্টেবল, আর এই বিশাল প্রাণীটা তো বটেই। তাই কায়াকারদের দেখে এরা কি করবে, রিয়াকশনটা বোঝা সত্যিই মুশকিল। ও অসাধারণ, দেখলে দেখো। কিন্তু হঠাৎ রাইড শুরু হতেই তিমিটি শান্তভাবে ভীত কায়াকারটিকে পিছনে ফেলে সাঁতরে বেরিয়ে যায় and swims away. তিমির সাথে এই আচমকা মুখোমুখি হওয়ার ঘটনাই বুঝিয়ে দেয় প্রকৃতির ব্যাপারে কখনো কারো হাতে কিছুই থাকতে পারে না। আমরা ওর ওপরে। এখনো বাকি জলে যাওয়া সেফ মনে করেন? তাড়াতাড়ি বেরিয়ে এসো। আরেকবার ভাবুন, ভয়ঙ্কর খেলার মজা যখন এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়, যখন ডে ড্রিমিং ইন প্যারাডাইস হয়ে ওঠে টেরিফাইং ক্লোজ এনকাউন্টার। শার্ক, তাড়াতাড়ি পালাও, শার্ক। ডেস্টিন, ফ্লোরিডা এর সুন্দর সাদা বালি আর অসাধারণ ফিশিং এর জন্য বিখ্যাত। এই স্থানটি যেমন ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করে, তেমনি রাক্ষসে সামুদ্রিক প্রাণীদেরও করে। এখানকার কুখ্যাত প্রাণী হল দ্য হ্যামারহেড শার্ক। প্রায় 20 ফুট লম্বা ও 500 কেজি ওজনের এই দানবটি শিকার ধরার জন্য নিজেদের দেহের খুব ভালোতম ব্যবহার ঘটাতে পারে। অনেক মানুষেরই প্রশ্ন জেগেছে যে হ্যামারহেডস এর মাথাটি হাতুড়ির মতন হয় কেন। এই নিয়ে অনেক গল্পও চালু আছে, যার মধ্যে একটা হলো যে হাতুড়ির মতন লম্বা মাথার দুই প্রান্তে দুটো চোখ থাকায় এদের দেখতে সুবিধা হয়। তারা নিজের দেহের উপর দিক ও নিচের দিকটা সমানভাবে দেখতে পায় বলে এদের পক্ষে শিকার ও শিকারী দুজনের ব্যাপারেই ওয়াকিবহল থাকতে সুবিধা হয়। হেই হেই, শার্ক, ওখানে শার্ক আছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো, শার্ক আছে। খাবারের খোঁজে এই বিশাল দানবটি সমুদ্রের কিনারায় চলে এসেছে। ও একটা স্টিংরে ও ট্রপিক্যাল ওয়াটার এনজয় করছে একজোড়া আনসাসপেক্টিং মানুষের মাঝে এসে পড়েছে। হেই হেই, শার্ক, তাড়াতাড়ি বেরিয়ে এসো। হ্যামারহেড প্রচন্ড দক্ষ শিকারী হয়, এরা ঘন্টায় 50 কিলোমিটার সাঁতরাতে পারে। যদিও এখনো অবধি হ্যামারহেডের অ্যাটাকের দুটি মাত্র খবর পাওয়া গেছে, তবে বলাই বাহুল্য এদের যথেষ্ট ভয়ঙ্কর শার্ক বলেই মনে করা হয়। একটা শার্ক দেখতে পাচ্ছি। আরে ওটা শার্ক মনে হচ্ছে। তাড়াতাড়ি বেরিয়ে এসো, শার্ক। জল থেকে বেরিয়ে এসো। আশেপাশের লোকজন যতই চিৎকার করুক, যারা স্নান করছে তাদের কাছে আওয়াজ পৌঁছচ্ছে না। আর এই সুযোগে হ্যামারহেডটি ওদের আরো বেশি কাছে চলে আসছে। আরে ওরা তো মনে হয় এখনো দেখতে পায়নি। এই যতক্ষণ না হ্যামারহেডটি একদম ঘাড়ের উপর এসে পড়ে। গাইস, ওখান থেকে তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি। তারপর শেষ মুহূর্তে কাপলটি শার্কের লেজটিকে দেখতে পায় আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল, আর তারা ছুটে পালায়। হ্যাঁ, এখন বুঝতে পেরেছে। আরে জল থেকে উঠে এসো। শেষমেশ হ্যামারহেডটি নিজের আসল শিকার স্টিংরেটাকেই ধরল। এদের ভাগ্য খুব ভালো। কিন্তু তার আগে এই লোক দুটোকে তাদের নিজস্ব ওশান অ্যাকশন ফিল্মের অভিজ্ঞতা লাভের সুযোগ দিল। ওটা একটা বিরাট শার্ক। ওফ, দেখলে? হ্যাঁ, দুঃসাহসিক ক্ল্যাশ, ওয়াইল্ড অ্যানিমাল স্টান্ট আর নেচারের সঙ্গে এক্সট্রিম মুখোমুখি হওয়া অন অ্যানিমালস গন ওয়াইল্ড।